আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো নিঃসরণ। সরু ছিদ্রপথে উচ্চচাপ থেকে কোনো গ্যাসের নিম্নচাপের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। এখানে শর্ত কি, সরু ছিদ্রপথ দিয়ে উচ্চচাপ স্থান থেকে নিম্নচাপের দিকে গ্যাস সজোরে বেরিয়ে আসবে। এখন উদাহরণ হিসেবে কি বলা যায়, ধরো একটা বেলুন, এই হচ্ছে একটা বেলুন। এখন আমরা বেলুনটিকে বাতাস দিয়ে ফুলালাম। ফুলাবার পর বেলুনের মুখটা আটকে দিলাম যে কোনোভাবে। বেলুনটির মাথাটা আটকে দেওয়ার পরে এখানে যদি আমরা একটা ছোট ছিদ্র করি, এখান থেকে একটা ছোট অথবা যে কোনো জায়গা থেকে আমরা একটা ছোট ছিদ্র করলাম। এখন ছিদ্র করলে গ্যাসটি খুব জোরে বাইরের দিকে বেরিয়ে আসবে। এখন এখানে কনসেন্ট্রেশন বেশি, চাপ বেশি, উচ্চ চাপ, আর বাইরের দিকে নিম্নচাপ। এখন যখন আমি ছিদ্র করব তখন সরু ছিদ্রপথ থেকে উচ্চচাপ স্থান থেকে নিম্নচাপ স্থানের দিকে বাতাস বেরিয়ে আসবে। এই যে প্রক্রিয়া এটা বের হয়ে আছে, এটা হচ্ছে আমার নিঃসরণ। এখন আসি আমরা ব্যাপনের ক্ষেত্রে কি দেখছি, যখন আমরা তাপ প্রদান করি, তাপ দিলে ব্যাপন বাড়বে। সেরকম নিঃসরণের ক্ষেত্রেও তাপ যদি দিই তাহলে নিঃসরণের যে হার সেটাও বাড়বে। ঠিক আছে, এই হচ্ছে বেলুনের ক্ষেত্রে এটা হলো। এরপরে আর একটা কমন এক্সাম্পল হচ্ছে যে আমরা বাসা বাড়িতে যে গ্যাস সিলিন্ডার ইউজ করি, সেখানেও খুব উচ্চ চাপে গ্যাস ভরা থাকে। এটা এর ভিতরে গ্যাসটা উচ্চ চাপ দিয়ে এটাকে ত্বরণ করে ভিতরে ভরা হয়। এখন যখন আমি এই চুলাতে হচ্ছে কানেকশন দিই, এই সরু ছিদ্রপথ থেকে গ্যাসটা হচ্ছে বের হয়ে আসে। এই সরু ছিদ্রপথ থেকে গ্যাসটা যে বের হয়ে আসে, এই প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস, যে আমরা যে রান্নার কাজে যে গ্যাস ব্যবহার করি সেটা আসলে কি গ্যাস, এটা অনেক সময় বিভিন্ন অবজেক্টিভে আসে। রান্নার কাজে আমরা দুইটা গ্যাস নর্মালি ব্যবহার করি। এক হচ্ছে প্রোপেন, আর হচ্ছে বিউটেন। এই দুইটা গ্যাস আমরা রান্নার কাজে ব্যবহার করা হয়। এই দুইটা গ্যাস খুব উচ্চ চাপে গ্যাস সিলিন্ডারের ভিতরে ভরা থাকে, যেটা হচ্ছে নিঃসরণ প্রক্রিয়ায় বের হয়ে আমাদের যে গ্যাসের চুলা, সেই চুলাতে আসবে। এখন আমরা আসি ব্যাপন ও নিঃসরণের পার্থক্য কী। ব্যাপন আর নিঃসরণ হচ্ছে মূলত একই জিনিস, আর দুটো বেসিক পার্থক্য আছে। একটা হচ্ছে ব্যাপন যখন হয়, তো ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। যে ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই,
আর নিঃসরণের ক্ষেত্রে উচ্চ চাপ স্থান থেকে নিম্ন চাপে স্থানের দিকে যাবে। ঠিক আছে। আর আরেকটা আছে ব্যাপন, তোমার হচ্ছে কঠিন, তরল ও গ্যাসীয় সব পদার্থের ক্ষেত্রেই ব্যাপন হবে। আর নিঃসরণ হচ্ছে শুধু বায়বীয় বা গ্যাস পদার্থের ক্ষেত্রে হয়। ঠিক আছে। এখন ব্যাপন হচ্ছে কঠিন, তরল, বায়বীয় সব পদার্থের ক্ষেত্রেই হবে। এটা উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে যাবে। আর নিঃসরণ হচ্ছে শুধু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই হবে। ঠিক আছে। এখন আর একটা এক্সাম্পল আমরা দেখি। ধরো যে আমরা যে রান্নার গ্যাস ব্যবহার করি, সে গ্যাস হচ্ছে সিলিন্ডারে আছে। হ্যাঁ, সিলিন্ডারে আছে। এখন সিলিন্ডার হচ্ছে কোনো রকম সিলিন্ডার একটা ছিদ্র হলো, তো গ্যাসটা হচ্ছে এই ছিদ্র থেকে যে বের হয়ে আসবে, এটা হচ্ছে নিঃসরণ। কিন্তু বের হয়ে আসার পরে এই যে ধরো তোমার ঘর, সারা ঘরে গ্যাসটা আস্তে আস্তে ছড়িয়ে পড়লো। হ্যাঁ, ওকে। তো এখানে বসে তুমি হচ্ছে ঘ্রাণ পেলে গ্যাসে। এখন এই যে সিলিন্ডার থেকে যে সরু ছিদ্রপথে যে বের হয়ে আসছে, এই প্রক্রিয়াটা হচ্ছে নিঃসরণ। আর বের হয়ে আসার পরে যে সারা ঘরে যে ছড়িয়ে পড়ছে, এই প্রক্রিয়াটা হচ্ছে ব্যাপন। ওকে। এখন আরেকটা জিনিস আছে, মোমবাতি যে জ্বলে, মোমবাতি প্রজ্বলনের 3 অবস্থা। এটা কেমন? মোমবাতি হচ্ছে আমাদের একটা কঠিন পদার্থ। ওকে, এটা হচ্ছে মোম। এটা কি পদার্থ? কঠিন পদার্থ। এখন মোমের মাথায় একটা সুতা থাকবে। সুতা দিয়ে যখন আগুন জ্বালানো হবে, এটা ধরো আগুন, তখন কি হবে যে মোমের যে কঠিন পদার্থটা, এটা তাপ পাবে। তাপ পেয়ে কি হবে, এই যে এই জায়গাটা হচ্ছে গলে যাবে। গলে এ হবে তরল পদার্থ হবে। ওকে, তরল পদার্থ হবে। এখন আবার এই যে তরল পদার্থটা, এই পদার্থটা আবার এই তাপে আরো হিট পাবে। হিট পেয়ে কি হবে, কিছু বাষ্প হবে। ঠিক আছে, বাষ্প হয়ে এ হবে গ্যাসীয় পদার্থ। তাহলে আবার এই যে গ্যাস, একই সাথে এখানে কিছু আবার ঠান্ডা হবে। হ্যাঁ, এই যে কিছু আবার হচ্ছে তাপ বিকিরণ করে ঠান্ডা হবে, আবার কঠিন হবে। অথবা যদি এখান থেকে হচ্ছে এখানে কোনোভাবে এটাকে ঠান্ডা করা যায়, তাহলে এটা আবার কঠিন পদার্থে পরিণত হবে। এখন যখন এই যে তরলটা যখন বাষ্পে পরিণত হবে, তখন আমরা কি পাবো? কার্বন ডাই অক্সাইড পাবো, জলীয় বাষ্প পাবো, আলো পাবো, আর তাপ পাবো। হ্যাঁ, তাহলে কি হলো, আমার যখন কঠিন পদার্থটা যখন তাপ পেল, তখন এ হবে তরল পদার্থ। তরল পদার্থ যখন আরও তাপ পালো, তখন এ হলো কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো, তাপে রূপান্তরিত হলো। এখন এই যে জলীয় বাষ্পটা হয়েছে, যে গ্যাসীয় যে জলীয় বাষ্পটা হয়েছে, এটাকে যদি আবার ঠান্ডা করা যায়, তাহলে এ আবার হচ্ছে তরল এবং কঠিনে পরিণত হবে। এই যে এই ধরনের এক্সাম্পল, এটা হচ্ছে মোমের ক্ষেত্রে পাওয়া যায়। আবার পানির ক্ষেত্রে বরফ, আবার হচ্ছে বরফ থেকে তরল হলো, পানি আবার তরল থেকে আবার জলীয় বাষ্প হলো, এটাও হচ্ছে একই এক্সাম্পল। এখন আমরা আসি গলন। গলন হচ্ছে কি, তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের প্রক্রিয়া। এখন গলন কি? তাহলে
তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াকে গলন বলে। এখন এত বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগে, এখন আসি এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। গলন কি? তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের যে প্রক্রিয়া সেটা হচ্ছে গলন। আর যে তাপমাত্রাটা লাগে, মানে যে তাপমাত্রায় এটা হচ্ছে রূপান্তরিত হয়, সেই তাপমাত্রাটাকে আমরা বলবো গলনাঙ্ক। গলনাঙ্ক যে কোনো বিশুদ্ধ পদার্থের থেকে গলনাঙ্ক নির্দিষ্ট। বিশুদ্ধ পদার্থে গলনাঙ্ক নির্দিষ্ট। যেমন আসো বরফ, বরফ কি? ধরো বরফ বিশুদ্ধ, এটা আমরা যখন তাপ প্রয়োগ করব বরফটা আস্তে আস্তে গলে তরল পানিতে পরিণত হবে। এখন এই যে প্রক্রিয়ায় এটা হচ্ছে বরফ থেকে পানিতে পরিণত হলো, এই প্রক্রিয়াটা হচ্ছে গলন। ঠিক আছে? আর এই যে তাপটা আমরা প্রয়োগ করছি, এই তাপমাত্রাটাকে এটা হচ্ছে গলনাঙ্ক। মনে রাখবে, প্রক্রিয়াটা হচ্ছে গলন এবং যে তাপমাত্রাটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে গলনাঙ্ক। ওকে, এখন আসি স্ফুটন। স্ফুটন কি? তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তরের প্রক্রিয়াকে স্ফুটন বলে। এটাও হচ্ছে তরলকে রূপান্তরিত করবো আমরা গ্যাসে, প্রক্রিয়াটাকে বলবো স্ফুটন। এটাও হচ্ছে একইভাবে যখন 1.0 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগে ফলে যে তাপমাত্রায় তরল পদার্থ তাকে স্ফুটনাঙ্ক বলে। একইভাবে যেমন যে এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে। তাহলে রূপান্তরের প্রক্রিয়াটা হচ্ছে স্ফুটন, আর যে তাপমাত্রায় এটা রূপান্তরিত হবে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। এখন আসি পানিকে যখন আমরা তাপ দিব, এটা হচ্ছে বাষ্পে পরিণত হবে। ঠিক আছে? এই যে প্রক্রিয়াটা এটা রূপান্তরিত হচ্ছে, সেই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের স্ফুটন। আর যে তাপমাত্রায় রূপান্তরিত হচ্ছে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। ঠিক আছে? এখন আর একটা জিনিস এখানে খেয়াল করো, যখন আমরা বরফে যখন তাপ দিব তরল হবে, তরলে তাপ দিলে বাষ্প হবে। কিন্তু বরফে তাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এই তরলে পরিণত হবে না। প্রথমে বরফের তাপমাত্রা থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস, আর তরলের
নর্মাল তাপমাত্রা থাকবে, ধরলাম 30, ওকে, সেলসিয়াস। আর বাষ্পের হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। যখন আমরা বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসে তাপ দিব, তখন 0 ডিগ্রির কমও যদি থাকে, -1 -2 এরকম থাকে বরফের তাপমাত্রা। যখন আমরা তাপ দিব, তাপ দিলে প্রথমে এই বরফের তাপমাত্রাটা 0 ডিগ্রিতে আসবে। যখন 0 ডিগ্রিতে আসবে, মানে এর গলনাঙ্কে পৌঁছাবে, তখন আস্তে আস্তে হচ্ছে গলে এ হচ্ছে তরলে হবে, ঠিক আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই পুরো বরফটা আমার হচ্ছে গলে তরলে না হবে, ততক্ষণ পর্যন্ত এর তাপমাত্রা 0 ডিগ্রি থাকবে। এখন আবার একইভাবে যখন এই তরলকে আমি যখন তাপ দিব, তাপ দিতে দিতে যখন তরল 100 ডিগ্রি সেলসিয়াসে আসবে, তখন এ হচ্ছে বাষ্প হইতে শুরু করবে। কিন্তু সম্পূর্ণ তরলটা বাষ্প পরিণত না হওয়া পর্যন্ত এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি পেলাম, বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।